আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের একদম কম করে হইল আপনার 85% লোক চায় আওয়ামী লীগ নির্বাচন করুক। 85%। 15% চায় না। 15%-এর মধ্যে কারা? ওই যে ইসলামিক দলগুলো আছে, এদের টোটাল সব মিলে 10% ভোট আছে। আর 5% আছে, যেটা ওই যে আপনার বিএনপির কিছু আছে, এই 5% এরা চায় না। কারণ হচ্ছে যে আর না হলে 90% লোকই কেন চায় জানেন? এই 85% এই কারণে যে ইনক্লুসিভ একটা ইলেকশন হোক, সবাই মিলে একটা ইলেকশন করুক। এখন ভাই সবাই মিলে ইলেকশন করলে আওয়ামী লীগের যদি মানুষ পছন্দ না করে, তাহলে আওয়ামী লীগের ভোট দিবে না কেউ, আওয়ামী লীগ নির্বাচনে জিতবে না। কিন্তু ওই 85% যে দেশের একটা শান্তি সুশৃঙ্খলতা বজায় রাখার জন্য হইলো আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চায়, যে তোমরা আসো নির্বাচন করে দেখো আসলে তোমরা জিতো কিনা, তোমাদের প্রার্থীকে মানুষ ভোট দেয় কিনা। এখন আপনি আওয়ামী লীগের রাইখে দিলেন, আপনি এক সাইডে রাইখে দিলেন, আওয়ামী লীগে ভোট করতে দিলেন না। এখন কি হবে? এই যে নির্বাচনের পর যে সরকার আসবে, সেই সরকার একটা বেকায়দায় পড়বে। তখন আওয়ামী লীগে উঠে আসা করবো, কি রে আমাদের সময় বলে নির্বাচন একতরফা হয়েছে, তোমাদের সময় কি হয়েছে? তোমাদের সময় এখন বিএনপি জিতছ বা জামাত জিতছ, তো তোমরা জামাতিরা করছো 8 দলীয় ঐক্য জোট, মানে জামাত, এনসিপি, ওই এবি পার্টি, এলডিপি সবই জামাত, এরপরে বিএনপি। তো আওয়ামী লীগের সময় তো 14 দলীয় জোট ছিল। আওয়ামী লীগ ছিল, 4টা বাম সংগঠন ছিল, জাতীয় পার্টির 2টা সংগঠন ছিল, এরা সব ছিল তো। এছাড়াও আরো যে স্বর্ণলতা, সোনালী আশমার্কা কি কি প্রার্থী ছিল, আরো অনেকগুলো দল ছিল, কিন্তু 20-25টার উপরে দল ছিল। তো ছিল তো, তাহলে তখনকারটা কেমন অবৈধ হইলো? আবার তোমরা কত 14 সালের ইলেকশন ঠিক নেই, 18 সালের ইলেকশন ঠিক নেই। তো 18 সালে আপনার 5 আসন নিয়ে এলেও আইসেন, তো মহিলা আসনও তো নিছেন ভাগে। তো তাইলে এখন আপনার ইনক্লুসিভ নির্বাচন, এখন একবার এটা হচ্ছে কি জানেন, এগুলো সব এই যে প্রথম আলো, ওরা কন্টিনিউ তারা এখন করতেছে যেটা, এটা হচ্ছে তারা ভয়ে ভয়ে যে কখন না জানি আবার ওইখান থেকে পিনাকি আর ইলিয়াসে কয় যে ওখানে যাও জিয়াফত দাও, এই ভয়েই তারা করতেছে। আজকে এক জরিপ, কালকে এক জরিপ, আবার দেখবেন আগামী 2-1 দিন ভিতর জরিপ আরেকটা আসবে। এখানে বলে যে 7% লোক আওয়ামী লীগে চায় না, 95% লোক এই জমাতেরে চায়, বলবে দেখবেন আপনি। সুতরাং এইসব জরিপ নিয়ে মাসুদ ভাই, এইসব জরিপের উপরে ভিত্তি করে আপনি কোনোদিন ইয়ে করতে কি বলে ফেইত আনতে পারবেন না। এই জরিপগুলো কোথায় কাজে লাগে জানেন? এইরকম জরিপ আমেরিকায়, ইউরোপে হয়, হওয়ার পরও দেখা যায় যে ওই জরিপই ভুল, ওই জরিপ ভুল হয়ে যায়। আর তো এটা বাংলাদেশ। আপনার একটা কথা বলি, আমি এটা আমার নিজের বাস্তবে একটা অভিজ্ঞতার কথা বলি। 91-এর ইলেকশন, আপনি যদি বলেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ফ্রেশ এন্ড ফেয়ার ইলেকশন 91-এর ইলেকশনটা, সব দল মত এক জায়গায় ইলেকশন করছিল। তো তখন আমি চট্টগ্রামের 3টা আসনের 50টা কেন্দ্র ঘুরছিলাম সারাদিন, 50টা কেন্দ্রে গেছি আমি, একদম 3টা আসন, 3টা সংসদীয়, 50টা কেন্দ্র। ভাই যেই কেন্দ্রে গেছি সেই জায়গায় দেখছি যে ওই যে গলার মধ্যে নৌকা মার্কার ইয়ে লাগানো, কি লেবেল লাগানো নৌকা। আমি যে 50টা কেন্দ্রে যাইয়া দেখেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নৌকা মার্কার বোর্ড লাগানো, লোকজন সিল মারতে যাইতেছে, জিগাইলে কাছে নৌকায় মেরে আইছি। ভাই ওই 50টা কেন্দ্রে সবগুলা নৌকা মার্কা হাঁটছে। এ হচ্ছে বাঙালি। এখন আপনার আরেকটা কথা বলি, আপনার এই যদিও এটা অপ্রাসঙ্গিক, তারপর আপনার একটা কথা বলি। আপনি তো জানেন যে এই শেখ মুজিবুর রহমান বাকশাল গঠন করছিল না, ঘোষণা দিয়েছিল, গঠন করে নাই তখনও, ঘোষণা দিয়েছিল। বাকশাল গঠনের আগে বাংলাদেশে 74 সালে সমস্ত পত্রিকা বন্ধ করে দিছিল, মনে আছে এটা? 4টা পত্রিকা ছাড়া বাকি সব পত্রিকা বন্ধ করে দিছিল। মাসুদ ভাই, 2% লোক মাত্র শিক্ষিত ওই সময়, 2% লোক শিক্ষিত। এখনো বাংলাদেশে এখনো বলেন আপনি, এই যে জনমত জরিপ চালায়, জরিপ আপনি নিজে একটা জরিপ করে দেখেন তো, কয়জন লোক আপনার এখানে, আপনাদের কিন্তু 50,000 আপনার সাবস্ক্রাইবার থাকলে 5,000 লোকে আপনার এই ভোটাভুটিতে আসে না। ধর কি লেখছে বেটা, লেখাই পড়তে জানে না, বা লেখা যদিও পড়তে জানে, ভোটটা কোথায় দিতে হবে এটাই বুঝে না। এটা জনমত জরিপ বলে এগুলা। এইসব জরিপ নিয়ে আমরা এটা আলোচনা করি,
কিন্তু হ্যাঁ, তারপরে একটা জিনিস যে ওনারা জনমত জরিপ করতেছে, এখন ওনারা যে কোন ইশারায় বা কিসের ইশারায় হঠাৎ করে আজকে আবার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এই জরিপ দিল। গতকালকের জরিপ যেটা, ওইটাও কিন্তু প্রোভাইডেড বাই প্রথম আলো, ওই এনজিওটাও প্রথম আলোর নিজেদের, গতকালকের যেটা। আর আজকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে এসে এইটা একটা জিনিস একটু খেয়াল করেন আপনি, রাশিয়া ইন্ডিয়া একটা চুক্তি হয়েছে জানেন, সামরিক চুক্তি। তার আগে আবার আমেরিকা ইন্ডিয়াও একটা সামরিক চুক্তি হয়েছে। গত 10 দিনের 2টা চুক্তি হয়েছে ইন্ডিয়ার সাথে। আর এই চুক্তিগুলোতে দেখেন আমেরিকা কি বলতেছে। আমেরিকা এখন যে আপনার বহিঃশত্রুর আক্রমণ, ইউরোপিয়ান ইউনিয়নের স্যাংশন, এগুলো নিয়ে যেমন কথা বলতেছে, সেম একই সুরে রাশিয়াও বলে, ইন্ডিয়াও বলে। 3 পরাশক্তি কিন্তু এক জায়গায় এখন কিছু কিছু ক্ষেত্রে। এখন কোন পরাশক্তির ইঙ্গিতে আবার এই প্রথম আলো আইসা এই মুহূর্তে এই জরিপ চালাইতেছে, কি জরিপ চালায় তার কোনো হদিস আপনি পাবেন না। এটা কোনো হদিস কেউ দিতে পারবে না, কিন্তু জরিপ চলতেছে। কার্ডটা দেখছেন, কত হাজার লোক এই জরিপে জয়েন করছে, এটা কি কিছু লেখছে? কত হাজার লোক জয়েন করছে। এই সরকারের সাথে বিএনপির বেশ টানাপোড়েন চলছিল। ওই সময় কিন্তু বেগম খালেদা জিয়াই কিন্তু মধ্যস্থতা করে লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠক করিয়ে দিলেন। তো সুতরাং একটা সমস্যা, তিনি যে অবস্থায় চলে গেছিলেন, তিনি দেশের রাজনীতির সংকট নিরসনের জন্য তিনি একটা ঐক্যের প্রতীক হিসেবে দাঁড়িয়েছিলেন। তার অনুপস্থিতিতে দিকে তো এই সমস্যা তৈরি হতেই পারে কিছু, এতে সন্দেহ নেই। যেমন বিএনপির ভিতরেও আমি বলবো, তিনি কিন্তু বিএনপির ভিতরেও কিন্তু বড় দল, তার ভিতরেও তিনি ঐক্যের প্রতীক। এখন ধরেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি লন্ডনে আছেন, লন্ডনে থাকেন, সেখান থেকে তিনি এই সংগঠন পরিচালনা করছেন। এই ঘাটতি পূরণ করতে হলে লন্ডন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসতে হবে। এসে তাকে এই বড় সংগঠন এই দূর থেকে দীর্ঘদিন চলতে পারে না, 17 বছর চলছে, আর চলতে পারে না। সুতরাং এখন এই মুহূর্তে যদি আল্লাহ না করুক ম্যাডামকে নিয়েই যান, তাহলে কিন্তু তারেক রহমানকে সরাসরি এই সংগঠনকে ধরে রাখতে তাকেই হস্তক্ষেপ, তার বিকল্প নেই। আপনি দেখেন খেয়াল করে, তারেক রহমান যতই বলেন না কেন, হয়তো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ছেলে, ম্যাডামের ছেলে, বেগম খালেদা জিয়ার ছেলে, সেই হিসাবে হয়তো তার তিনি বিএনপি নেতা কর্মীদের ভিতরে দ্বিধা বিভক্ত নাই, তাকে কেন্দ্র করে আছে। কিন্তু ধরেন তিনি যদি না আসেন বা সামনেও নির্বাচন আছে, এই বিএনপি কিন্তু সমস্যা তৈরি হতে পারে। আমি বলবো যে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে জাতীয় ঐক্যের যে প্রতীক, সেখানে একটু ঘাটতি দেখা যাবে। এবং বিএনপি নিজেও যদি তারেক রহমান নিজে এসে এই রাজনৈতিক দলটাকে, বড় দলটাকে আপনার সরাসরি আপনার কাজ না করে, তাহলে কিন্তু বিএনপিও কিন্তু কিছুটা সংকটের মধ্যে পড়তে পারে। 1/11-এর সময় কিন্তু -2 ফর্মুলা ছিল, হ্যাঁ, এবং -2 করতে ব্যর্থ হয়েছে। দুই নেত্রীকেই গ্রেপ্তার করা হয়েছিল। এবারে তো এক নেত্রী ধরেন চলে গেছে, ভারতে আছে, তো ওটা তো ধরেন যদি আপনি কল্পনা করেন ওটা মাইনাস হয়ে গেছে। তাহলে ম্যাডাম খালেদা জিয়া যদি আল্লাহ যদি না রাখেন, তাহলে তারেক রহমান তো বিএনপির হাল ধরবেন, তাকেও তো মাইনাস করে দিলে 2 - 2 হয়ে গেল। তো সুতরাং এই একটা প্রচেষ্টা থাকতে পারে। কারণ আমার অনুমান, এই জন্যই বলছি যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিন্তু তিনি এখনো বিদেশ সফর করছেন, এবং আপনার সম্ভবত দোহায় একটা মিটিং হয়েছে, সেখানে ভারতের প্রতিনিধি, আমেরিকার প্রতিনিধি, আরো কোন কোন দেশের 4টে প্রতিনিধি ছিল। সেখানে কিন্তু যেসব অসমর্থিত সূত্রে পাওয়া গেছে যে সেখানে যেসব আলোচনা হয়েছে সেটা বাংলাদেশের অনুকূলে হয়নি। আমরা যেভাবে বাংলাদেশের স্বার্থ কল্পনা করি সেইভাবে ঘটে নেই। দ্বিতীয়ত, আরেকটা, এর আগে যখন আমাদের এক্সপোর্টের উপরে আমেরিকার ট্যাক্স বসালো, তখন আপনি খেয়াল করে দেখেন এই সরকার একটা আনডিসক্লোজ এগ্রিমেন্ট করে এসেছে। তার ভিতরে কি আছে বলেন? অন্তর্বর্তীকালীন সরকার কি করে গোপন চুক্তি করে আপনি বলেন? সেই গোপন চুক্তিতে কি আছে? এখন 2টা পোর্ট দিয়ে দেওয়া হলো বিদেশিকে, হ্যাঁ,
পরিচালনাতে, এটা হতে পারে পরিচালনা, কিন্তু সবচেয়ে ভালো পোর্টটাও কিন্তু চলে গেছে বিদেশি হাতে। ধরেন মানবিক করিডোর আছে, সেটা আছে কিনা ওই আনডিসক্লোজ এগ্রিমেন্টের ভিতরে। তারপরে ধরেন এই পৃথিবীতে 80টা দেশে আমেরিকান সেনা ঘাঁটি আছে, এই সাবকন্টিনেন্টে কোনো আমেরিকান সেনা ঘাঁটি নেই। আমাদের বাংলাদেশ খুব স্ট্র্যাটেজিক জায়গা, সেখানে যে ঘাঁটি হবে না এমন নিশ্চয়তা কি? তারপরে -2 কোনো পরিকল্পনা হয়েছে কিনা আমরা জানি না তো। সুতরাং সবই কল্পনা প্রসূত বলতে পারি, যেহেতু তারেক রহমান সবচেয়ে বড় দলের তিনি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, হয়তো যদি তার মা না থাকেন হয়তো চেয়ারম্যানও হবেন। তার উপরে তো এই বিএনপি বড় দলটা নির্ভর করে। এখনো মানুষের আস্থা কিন্তু যাই বলেন, আওয়ামী লীগ নাই, ধরেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, সেখানে কিন্তু আমি বলো উদার গণতান্ত্রিক মনোভাবাপন্ন লোক এবং মুক্তিযুদ্ধের দল হিসাবে বিএনপিকে আশ্রয়স্থল মনে করে। সেই বিএনপিকে যদি মাইনাস করে দেওয়া হয়, তাহলে তো এই দেশটা কোথায় অন্ধকার যুগে প্রবেশ করবে। প্রথম থেকেই খেয়াল করে দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে অকুণ্ঠ সমর্থন দিয়ে গেছে বিএনপি, ছাড় দিছে। এবং আমি তো মনে করি বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসকে এইভাবে বিশ্বাস করা উচিত হয়নি। কারণ 106 অনুচ্ছেদ সেটা নিয়ে বিতর্ক আছে, আমি তাই গেলাম। 106 অনুচ্ছেদ অনুযায়ী ওত নিয়েছে, এটা একটা সাংবিধানিক সরকার। যদি আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হিসেবে তাকে বিতাড়িতই করতে চাইতো, 3 মাস পরে সংবিধান অনুযায়ী নির্বাচন দিতে পারতো। কোনো কারণে যদি জটিলতা থাকে 6 মাস পরে, এটা সংবিধানেই আছে, 6 মাস পরে যদি নির্বাচন হতো, আওয়ামী লীগের প্রতি জনগণের যে হেট্রেট ছিল, তাহলে দেখতেন হয়তো 10টা নাই 15টা নাই 20টা সিট পেত। এখন তো আওয়ামী লীগ বাংলাদেশের মাটি এমন, যাকে আপনি অপ্রেস রাখবেন, যাকে দমন করতে চাইবেন, তার কিন্তু পপুলারিটি বাড়বে। এবং আপনি দেখেন আওয়ামী লীগের কোনো সমর্থক কমে নাই, এবং আপনি তাকে মাইনাস রেখে যে নির্বাচন করবেন, যা কিছু করতে চান, সেখানে কিন্তু আশঙ্কা থেকেই যায় যে সমস্যা তৈরি হতে পারে। আর অভ্যুত্থানের শক্তিরাও কিন্তু দ্বিধা বিভক্ত। সুতরাং আপনি যে আমাদের যে গণতান্ত্রিক পথে অগ্রযাত্রা করব, এটা তো আমি তো দেখতেছি পথ কঙ্ককাঠিন্য। এটা তো নির্বাচন সঠিকভাবে, প্রশাসন ঠিক নাই, আইন শৃঙ্খলা বাহিনী ঠিক নাই, রাজনৈতিক দল বড় স্টেক হোল্ডার নির্বাচনে তারা ঠিক নাই। তো নির্বাচনটা হবে টাকাকে নিয়ে আপনি বলেন। দ্বিতীয়ত, এই যে আনডিসক্লোজ এগ্রিমেন্ট, আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি খেয়াল করে দেখেন সব দ্বৈত নাগরিক, অর্থাৎ বিদেশি নাগরিক নিয়ে আপনি যদি বলেন অন্তর্বর্তীকালীন সরকার, তাহলে পূর্ণাঙ্গ উত্তর হয় না, বলতে হবে বিদেশিদের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। তো এখন তো বিদেশিরা দেশ চালাচ্ছে, আমেরিকান তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও বিদেশি নাগরিক। সুতরাং বিদেশি নাগরিক যে দেশের নাগরিক, তার প্রতি আনুগত্য বেশি থাকবে, বাংলাদেশের প্রতি তো থাকবে না। সুতরাং -2 যদি থিওরি হয়, বাস্তবায়ন হয়, তাহলে এই সরকারের মাধ্যমেই হবে। হয়তো পরাশক্তিগুলো সবসময় নির্বাচনে অ্যাক্টিভ থাকে, ধরেন রাশিয়া বলেন, আমেরিকা বলেন, চীন বলেন, ভারত বলেন, এগুলো তো অ্যাক্টিভ আছেই, কিন্তু বাস্তবায়নটা করবে কি? তারা তো এসে বাস্তবায়ন। ভারত কি বড় দেশ, 3 ভাগ দখল করে, তিনটি বর্ডারের নিয়ে আসে ভারত, তাই বলে কি ভারত বাংলাদেশ দখল করতে আসবে? দখল করতে আসবে না। দখল করে, যেমন হাসিনার মাধ্যমে দখল করে রাখছিল, তাদের স্বার্থ, ধরেন প্রায় 30টা সমঝোতা এবং চুক্তি করেছিল, সব ভারতের অনুকূলে, বাংলাদেশের অনুকূলে তো না। এই সরকার এসে বলেন একটা এগ্রিমেন্ট নিয়ে কথা বলেছে, রিভিউ করেছে, করে নাই তো। সুতরাং যদি বাস্তবায়ন করতে হয় সরকারের মাধ্যমেই সেটা হবে -2। বাইরের কেউ এসে হাত ধরে করে দিবে না, এদের মাধ্যমেই হবে। আর এরা যেহেতু বিদেশি নাগরিক প্রায় মূল ব্যক্তিগুলা, সুতরাং তারা তো বাস্তবায়ন, বাইরের এজেন্ডা বাস্তবায়ন করবে। আপনি আমি যতটুকু পারবো না, তারা তো পারবে, তাদের তো বাঁধবে না। সুতরাং আমি মনে করি আমরা এখন, আমি অনেক আগে লিখেছিলাম যে ভূ রাজনীতির ফাঁদে বাংলাদেশ, আমার কাছে মনে হচ্ছে প্রকৃতপক্ষেই আমরা এখন ভূ রাজনীতির ফাঁদে পড়েছি। এই ফাঁদ থেকে বেরোবো কেমন তা জানি না। ফাঁদে না, বিএনপি চায় যে কোনো মতে নির্বাচন হলেই তারা সরকারে যাবে। এই কারণে খালি ছাড় দিতে 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 এমন জায়গায় চলে গেছে, এখন ইউনিসেফ ফাঁদে পড়ে গেছে। আর পাশাপাশি উগ্র তারা কিন্তু আরো উঁচুর দিকে চলে যাচ্ছে, অর্থাৎ দক্ষিণপন্থীদের প্রভাব কিন্তু বেড়ে গেছে, তাদের নর্তন কর্তন খুব বেড়ে গেছে, তারা এখন সরকারে যেতে চায়। এখন যতগুলো জরিপ হয় তাতে দেখা যায় বিএনপির কাছাকাছি, হয়তো বিএনপি সরকার গঠন করবে,
কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে যে নিচের কক্ষে যারা যত অনুপাতে সিট পাবে সেই অনুযায়ী উচ্চ কক্ষ হবে, অর্থাৎ নিচের কক্ষে কিন্তু কিন্তু আনুপাতিক নির্বাচন, পিআর সিস্টেমের যে নির্বাচন জামাতের যে দাবি ছিল এবং ইসলামিক ঐক্যজোটের দাবি ছিল সেটা কিন্তু অনেকটা পূরণ হয়ে গেছে। তারপরেও তারা মাঠে আছে দেশটাকে অস্থির করার জন্য, এবং তারা তো নির্বাচন চায় বলে মনে হয় না। জামাতের নায়েবে আমির তাহের সাহেব তিনিও কিন্তু ভারতের ভিজিট করে আসেন এবং দোভালের সাথে দেখা করে আসছেন। কি দেখা করে আসছেন সেটা তো খোলসা করে কয় নেই। একবার জাতীয় পার্টির চেয়ারম্যান গেছিল না, এসে বলছে যে না এটা গোপন বলা যাবে না। তো এরকম উনিও তো ঘুরে আসছেন, কেন গেছেন, কি আলাপ করেছেন আমরা তো জানি না। সুতরাং এই জন্যই বলছি যে আমাদের এই নির্বাচনে সব পরাশক্তি অ্যাক্টিভ, এবং তা বাস্তবায়ন যা কিছু হবে বাস্তবায়ন হবে এই সরকারের মাধ্যমে। কারণ এই সরকারও বিদেশি নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, কথাটা মনে রাখবেন বারবার, এইভাবেই আমি বলি। এই যে যেহেতু রাজনীতি হচ্ছে, জামাতের নিষিদ্ধ ছিল তার প্রত্যাহার করা হয়েছে, তারা আপনার নেতৃত্ব এখন তারা রাজনীতি করতে পারছে। তারা তো আপনার ইসলাম আসলে ইসলামিক দল না, হাক্কানি আমরা তাই বলে। সুতরাং তাদের যে উগ্র যে আচরণটা দেখাচ্ছে এটা তাদের হিসাবের ভুল। আমি মনে করি না তারা মেজরিটি বা সরকার গঠন করতে পারবে, যদিও তাদের এটা আকাঙ্ক্ষা আছে। তবে আমি বলবো যারা গণতান্ত্রিক শক্তি, জামাত গণতন্ত্রে বিশ্বাস করে না, গণতান্ত্রিক যত শক্তি আছে এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সবারই ঐক্যবদ্ধ হওয়া উচিত। এবং এই দক্ষিণপন্থী উগ্রবাদী এবং যারা মুক্তিযুদ্ধের সময় তারা প্রাদেশিক সরকারের 4 জন মন্ত্রী ছিল, তারা সিদ্ধান্ত নিয়ে আপনার এই হানাদার বাহিনীকে, পাকিস্তান হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে, এবং যত খুন গুম জনহত্যা গণহত্যা হয়েছে সবকিছুর অংশীদার হলো জামাত। সুতরাং এই জামাতকে প্রতিহত করতে হবে। এই উগ্রবাদী দক্ষিণপন্থীদের যারা জোটে আছে তারা মনে করব যে ইসলামিক আন্দোলন বাংলাদেশ, তারাও তো জামাতের সাথে ছিল না, কিন্তু তারা বলে ব্যাখ্যা দেয় যে এটা নির্বাচনী জোট। আমার বক্তব্য হচ্ছে যারা এই জামাতের নেতৃত্বে যাবে তাদের এই বিপরীতে যারা আছে তাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়া উচিত। এবং এই দক্ষিণপন্থী, কারণ যদি জামাত কখনো ক্ষমতায় আসে তাহলে কিন্তু আমাদের অন্ধকার যুগে আমরা আফগানিস্তান বা পাকিস্তান বাদ দেন, পাকিস্তান আফগানিস্তানে ঢুকে যাব, সুতরাং অন্ধকার যুগে প্রকাশ করবো আমরা কথা বলতে। সেই সম্ভাবনা কি আছে পাকিস্তানের মতো বা আফগানিস্তানের দিকে ধাবিত হওয়ার মতন অবস্থা কি আছে আসলেই? না না না, নাই নাই, এখনো তৈরি হয় নাই। কারণ আপনি জানেন নির্বাচন হবে, নির্বাচনে জামাত ইসলাম একবার স্বতন্ত্র ইলেকশন করে একটা সিট পেয়েছিল আর একটা 3টে পাইছিল। এবারে নাই 10টা পাবে, নাই 15টা পাবে, নাই 20টা পাবে, ধরেন না, তাতে কিছু আসে যায় না। তবে পরবর্তী সরকারকে এটা হিসাব করতে হবে। যে আমার বক্তব্য হচ্ছে পরবর্তী সরকার যেই গঠন, হয়তো বিএনপি সরকার গঠন করবে, তাদেরকে এটা বিবেচনায় রাখতে হবে যে আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে চলবো নাকি আমরা অন্ধকার যুগে প্রবেশ করব। অন্ধকার যুগে প্রবেশ করতে এদেশে বহু মুক্তিযোদ্ধা বাঁচা আছে, বহু প্রগ্রেসিভ লোক বাঁচা আছে, তারা কিন্তু প্রতিহত করবে এবং ঐক্যবদ্ধ হবে এবং ঐক্যবদ্ধ হচ্ছে। সব দল স্বাধীনতার ভিতরে, বিএনপি তো বড় দল, বিএনপি তো হাত মেলায় নাই, কিন্তু বিএনপির ভিতরে ক্ষমতা যাওয়ার আকাঙ্ক্ষাটাতে এমন হয়ে গেছে, ছাড় দিতে দিতে তারা নিজেরাই ট্র্যাপে পড়ে গেছে, ইউনিটের ট্র্যাপে পড়ে গেছে। আমি বলছি এখানে সমঝোতা হওয়া উচিত, এখনো সময় আছে, এখনো সময় আছে। আমার বক্তব্য হলো যে এই উগ্রপন্থীদের প্রতিহত করা। আপনি দেখেন তারা অলরেডি কালচারে হাত দিয়ে গেছে। ধরেন গান হবে না, যাত্রা গান হবে না, যাত্রা ছড়েন নাই আপনি, আমরা তো যাত্রা দেখেছি রাত জেগে, যাত্রা হবে না, পালা গান হবে না, 200 মাজার ভেঙে দিছে। অর্থাৎ আমাদের আদি যে কালচার, সেই কালচার অলরেডি কিন্তু ধ্বংস করে দেয়। এই কালচার কিন্তু কথা হচ্ছে না। একটা জাতির যদি কালচারাল মৃত্যু ঘটে, সেই জাতির মৃত্যু ঘটবে। সুতরাং আমরা তো মৃত্যুর দিকে যাচ্ছি, এই জাতির মৃত্যুর দিকে যাচ্ছি। মুক্তিযুদ্ধের চেতনাকে যদি ধরে না রাখতে পারি তাহলে কিন্তু এই জাতি নিহত হবে, জাতি কালচারালি নিহত হবে, এই জাতি অন্ধকার যুগে অটোমেটিক পৌঁছে যাবে। এবং এই জামাত আমি বলবো বা দক্ষিণপন্থী যারা ইসলামিক দল বলে জোট করেছে, তারা কিন্তু প্রথমেই আপনি দেখেন আমাদের এই কালচারকে ধ্বংস করে দিচ্ছে। আদি কালচার, আমাদের যে অরিজিনাল কালচার, সেটাকে আপনার নষ্ট করে দিচ্ছে। নির্বাচনের তোড়জোড় শুরু হয়ে গেছে। আজ 10 ডিসেম্বর,
আজকে নির্বাচনে শুরু হবার যে তোড়জোড়গুলোর বেশ কিছু ঘটনা আজকে ঘটবে, যেমন তফসিল ঘোষণার আগে কিছু রেওয়াজ থাকে, সেই রেওয়াজগুলো আজকে ঘটতে যাচ্ছে। আমাদের যে ভিডিওটা যখন প্রচার হচ্ছে তখন 10 ডিসেম্বর বেলা 12টা, ততক্ষণে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল বঙ্গভবনে অবস্থান করছেন এবং বিকেল নাগাদ বেতার এবং টেলিভিশনে প্রধান নির্বাচন কমিশনের ভাষণ রেকর্ড করা হবে এবং ভাষণটি আজকেই সন্ধ্যার পরে প্রচারিত হতে পারে, যে ভাষণে নির্বাচনী রোডম্যাপ, নির্বাচনের তারিখ, তফসিল ঘোষণা করা হবে, দিন তারিখ, কবে মনোনয়নপত্র উত্তোলন, কবে জমাদান ইত্যাদি নির্বাচনী প্রচার প্রচারণা, সোজা কথা নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করা হচ্ছে। এবং যেটি জানা গেছে যে আগামী 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার নির্বাচনের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। আমি মূলত যে বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি, যে আপনারা জানেন যে উপদেষ্টা পরিষদে দুজন সমন্বয়ক, এখন তারা সরকারের উপদেষ্টা। এই দুজন অত্যন্ত সতর্ক এবং অত্যন্ত চতুর। দুজনের মধ্যে একজন, যিনি নির্বাচন করবেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা, তিনি আজকে একটি সংবাদ সম্মেলন ডেকেছেন এবং মূলত তার এই সংবাদ সম্মেলন ডাকাটা নিশ্চয়ই একটা শোডাউন করা। আমি আজকে থেকে পদত্যাগ করছি, তিনি পদত্যাগ করবেন এবং তিনি তার এলাকা থেকে নির্বাচন করবেন না, তিনি ঢাকা থেকে, ঢাকা 10 ধানমন্ডি এলাকা থেকে নির্বাচন করবেন এমনটাই শোনা যাচ্ছে। এবং তার যে দল, তিনি যে প্ল্যাটফর্ম থেকে, ছাত্রদের প্ল্যাটফর্ম থেকে উঠে এসছেন, সেখানেও তিনি থাকবেন কিনা এখন পর্যন্ত সন্দেহ আছে। সোমবার দিবাগত মধ্যরাত, মঙ্গলবার প্রায় ভোর পর্যন্ত গতকাল তাদের মাহফুজ আলমের বাসভবনে হেয়ার রোডে তাদের আলাপ আলোচনা হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একান্তভাবে চান যে এনসিপি বিএনপির সাথে জোটগতভাবে ইলেকশন করবে। এমনকি যদি সেটা নাও হয়, এনসিপি যদি বিএনপির সাথে জোট না হয়, বিএনপি যদি না চায় বা এনসিপির সাথে কোনোভাবে মিলল না, তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিএনপিতে যোগদান করতে পারে, এমনটাই শোনা যাচ্ছে। আমি শিরোনামটা বলেছি প্রচন্ড সতর্ক এবং চতুর দুই উপদেষ্টা। প্রাসঙ্গিকভাবেই বলা যায় যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বুঝতে পারছেন যে এনসিপির অবস্থাটা কি, এককভাবে তো কোনো কিছু করা সম্ভব না। এই জন্য বিএনপি যেহেতু বড় রাজনৈতিক দল, তাদের উপরে ভর করতে চাইছেন। এমনকি বিএনপিতে যদি এনসিপি ভর নাও করে, তাহলে যে প্ল্যাটফর্ম থেকে আজকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই জায়গায় এসছেন, সেই প্ল্যাটফর্ম প্রয়োজনে ত্যাগ। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার প্ল্যাটফর্ম তো হওয়ার কথা এনসিপি, কিন্তু বিএনপির সঙ্গে জোটগতভাবে নির্বাচন না করলে তিনি বিএনপিতে যোগদান করবেন। বিএনপি যদি আশ্বস্ত করে যে সজীব ভুঁইয়াকে ধানমন্ডি 10 থেকে মনোনয়ন দেওয়া হবে, তাহলে সে বিএনপিতে যোগদান করবেন। অর্থাৎ একবার চিন্তা করুন যে কতটা সতর্ক এবং কতটা চতুর। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ারা গত বছরের জুলাই আগস্টে সরকারি চাকরিতে কোটা আন্দোলন করে পরবর্তীতে সরকার রাজনীতিবিদ হয়ে গেছেন। তাদের কোটা আন্দোলনটা তো সেখানেই শেষ হয়ে যাওয়ার কথা, তাদের চাকরিতে যাওয়ার কথা। কিন্তু না, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পুরো প্ল্যাটফর্মটা ব্যবহার করে মূলধারার রাজনীতিতে আসতে চাইছেন। এ কারণেই বলছি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রচন্ড সতর্ক এবং চতুর। একই সাথে আর একজন উপদেষ্টা মাহফুজ আলম, তিনিও প্রচন্ড সতর্ক এবং চতুর। তিনি, যেটি শোনা যাচ্ছে, তিনি হাল হকিকত বুঝে ফেলেছেন যে এনসিপির হয়ে নির্বাচন করে কোনো লাভ হবে না। এই জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন, যেটি জানা যাচ্ছে, যে তিনি নির্বাচন করবেন না, তিনি শেষ পর্যন্ত সরকারে থাকবেন। এটিও তার সতর্কতা এবং চাতুরতার একটা পরিচয়। তবে এটি বলতেই হয় যে এই দুই উপদেষ্টা যথেষ্ট সতর্ক এবং চতুর, এবং এই দুই উপদেষ্টার একজন পদত্যাগ করার সম্ভাবনা নেই। একজন পদত্যাগ করবেন, কিংবা দুইজনই যদি পদত্যাগ করেন শেষ মুহূর্তে কোনো
কারণে আজকে কালকেই এটি জানা যাবে। দুইজনই যদি পদত্যাগ করেন, এই পদত্যাগ করা উপদেষ্টাদের দায়িত্ব কে নেবেন? নতুন করে কি উপদেষ্টা নিয়োগ হবে? এমনটাও জানা যাচ্ছে যে উপদেষ্টা নতুন করে নিয়োগ হবে না, যারা দায়িত্বপ্রাপ্ত আছেন এই মুহূর্তে তাদেরই ভাগ বাটোয়ারা করে দেওয়া হবে। এর মধ্যে নাম শোনা যাচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন, আদিলুর রহমান, সৈয়দ রিজওয়ানা হাসান। এই তাদের তিনজনের মধ্যে এই দুই উপদেষ্টা যে মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পালন করছিলেন ভাগ বাটোয়ারা করে দেওয়া হবে। যাই হোক, সেটি ভিন্ন বিষয়, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা দুই উপদেষ্টাকে, ছাত্র উপদেষ্টাকে, যে প্ল্যাটফর্ম মাড়িয়ে আজকে এই জায়গায়, যে প্ল্যাটফর্মের উপর ভর করে আজকে এই জায়গায়, সেই জায়গা বিশেষ করে আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্রয়োজনে ত্যাগ করবেন। তিনি মূলধারা বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল তো আওয়ামী লীগ, বিএনপি, তিনি বিএনপির রাজনীতির সঙ্গেও যুক্ত হবার একটা চিন্তা ভাবনা করছেন। তাহলে তার প্ল্যাটফর্মটি, তার ব্যবহারের জায়গাটি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সমন্বয়ক এবং সমন্বয়কদের নতুন রূপায়ণ রাজনৈতিক দল এনসিপিও ত্যাগ করতে প্রস্তুত আছেন। এমন চতুর, এমন সতর্ক আপনার আমার বাংলাদেশের কি হবে আপনি বুঝুন। যা কিছু হওয়ার তাদের হবে। আমি এই কথাগুলো এই জন্যই বলছি যে সতর্ক হওয়া ভালো, চতুর হওয়া ভালো, কিন্তু তুমি বাবা এনসিপি থেকে, তুমি বাবা সমন্বয়ক থেকে আজকে এই জায়গায় এসছো, মুহূর্তের মধ্যে ভোল পাল্টে আরেক দিকে চলে যাচ্ছ, এটি নিয়ে আমার প্রশ্ন। তাদেরকে ফেলে দিয়ে এটি নিয়ে আমার প্রশ্ন। যাই হোক, কি ঘটতে যাচ্ছে আমরা নিশ্চয়ই দেখব, আমরা অপেক্ষা করছি এবং দেখছি। আজকে কালকে এদের ব্যাপারে একটা সিদ্ধান্তে আসবে, তারা নিজেরাই আসবে, সরকার আসবে, দেশ আসবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে যখন একদম ক্রিটিক্যালি এবার হসপিটালে ভর্তি হলেন নভেম্বরের 23-24 তারিখ নাগাদ, সেদিন থেকে আমি আপনাদেরকে বলছি যে তার এবারের অসুস্থতাটা এমন একটা গুরুতর অসুস্থতা, অনেক কিছু তো ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়, এবং এখন সবশেষ গত 2 দিনে বেগম খালেদা জিয়া কোন ধরনের সিচুয়েশনে আছেন এটা নিয়ে কিন্তু আর খুব বেশি ব্রিফিং হচ্ছে না। সবার মনোযোগ তফসিল, নির্বাচন, বিএনপি চেয়ারপারসনের বড় ছেলে তারেক রহমান, তিনি রেগুলার তার দলীয় শোগুলা সকাল থেকে রাত পর্যন্ত যে প্রোগ্রাম, শো বলতে আমি বলছি উনি যেহেতু ভার্চুয়ালি যুক্ত হন, সেইগুলোর যুক্ত হয়ে তিনি প্রোগ্রাম করছেন। ফলে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তেমন কোনো নতুন ফোরকাস্ট ব্রিফিং নেই। তার সেই অ্যাম্বুলেন্স নিয়ে যেসব কাহিনী ঘটে গেল, আমি শুরু থেকেই, গত মাস থেকেই বলছি, তার এই অসুস্থতার, এবারের অসুস্থতার ফাইট যাত্রা, এটার পরে এই স্টেজে গেলে পরে মানুষের আর শত্রু মিত্র ভেদাভেদ থাকে না। এটাও বলেছি, তার রাজনৈতিক প্রতিপক্ষ যারা রাজনৈতিক বিরোধিতাকারী, আপনি যদি সবার আগে না মানেন আওয়ামী লীগের, তারা সবাই এই মানুষটার, তার সুস্থতা, তার আরাম, তার সবকিছুর যেন সমাধান খুব শান্তিতে হয়। আমরা আমাদের পরিবারের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, তাদের জন্য যেমন মনে করি, বা আমি আমার নিজের ক্ষেত্রে মনে করি যে আল্লাহ তুমি আমাকে যখন তুলে নাও তখন আমাকে শান্তিতে তুলে নিও। বেগম খালেদা জিয়ার জন্য সারা দেশের মানুষ প্রার্থনা করেছেন, এবং তার জন্য শেষতক খবর পাওয়া গেছে যে তার সারা জীবনের, যদি বলি চিরপ্রতিদ্বন্দ্বী রাজনৈতিক বিরোধী শেখ হাসিনা, তার খবরও পাওয়া যাচ্ছে যে শেখ হাসিনা নিজেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইছেন। খবরটা বাংলাদেশের পত্রপত্রিকায় এসছে, ইন্ডিয়ার পত্রপত্রিকার বরাত দিয়ে, ইন্ডিয়ার সংবাদ মাধ্যমে বরাত দিয়ে, যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তার রাজনৈতিক চিরপ্রতিদ্বন্দ্বী, ভারতে অবস্থানরত আরেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের বার্তা সংস্থা IANS কে ইমেইলে দেয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তিনি বলেন, বেগম জিয়া অসুস্থ এটা জানতে পেরে আমি গভীরভাবে উদ্বিগ্ন, তিনি যেন সুস্থ হয়ে ওঠেন সেই প্রার্থনা করি। ইমেইলে দেয়া এক সাক্ষাৎকারে নিয়ে নিজেই রিপোর্ট প্রকাশ করেছে IANS। তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত খবরে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবনতিশীল স্বাস্থ্যের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন হাসিনা। একই সঙ্গে তিনি তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। তার কাছে IANS ইমেইলে খালেদা জিয়ার জটিল স্বাস্থ্যগত অবস্থা এবং সাম্প্রতিক রিপোর্ট সম্পর্কে জানতে চায়, জবাবে শেখ হাসিনা এই মন্তব্য করেন। এই রিপোর্টে আরো বলা হয়, 79 বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন
হৃদযন্ত্রের জটিলতা, ডায়াবেটিস, লিভার সিরোসিস, কিডনি সমস্যা সহ বিভিন্ন রোগে ভুগছেন। ঢাকা এভার কেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। সেখানে তার চিকিৎসা তদারক করছেন স্থানীয় এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল, চায়না এবং ব্রিটেনের চিকিৎসকরা আছেন। মেডিকেল সূত্রের উদ্ধৃতি দিয়ে ওই ইন্ডিয়ান পত্রিকার রিপোর্টে বলা হয়, খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসের সংক্রমণ ধরা পড়ার পর তার মেডিকেল বোর্ডের পরামর্শে 23 নভেম্বর রাতে ওই হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে 27 নভেম্বর সিসিউতে স্থানান্তর করা হয়। সেখানে সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছেন তিনি। ইতিমধ্যে উন্নত চিকিৎসা দেন তাকে। বিমানে লন্ডন নেওয়ার পরিকল্পনা বিলম্বিত হচ্ছে, মানে ইতিমধ্যে এটা বাতিল হয়ে গেছে। যাক, বাংলাদেশের রাজনীতিতে একটা বাংলাদেশের মানুষ শুধু আফসোস থেকে যাবে। এই আফসোসটা হলো, এই যে জীবন সায়ান্নে এসে আমির সভাপতি শেখ হাসিনারও বয়স কম না, দুজনের এই শেষ যাত্রা তো একটাই, শেষ ডেস্টিনেশন একটাই। সেখানে এসে তারা একে অন্যের জন্য উদ্বেগ প্রকাশ করছেন। শেখ খালেদা জিয়া এর আগে বোধহয় বলেছেন যে শেখ হাসিনাকে তিনি তার নামে আল্লাহর কাছে বিচার দিতে চান। আসিফ নজরুল যেটা জানিয়েছিলেন। বাংলাদেশের মানুষের আফসোসটা থেকে যাবে যে এই বাংলাদেশ দুই নেত্রী যদি একসাথে গলায় গলায় কাজ করতেন, তাহলে বাংলাদেশে আজকে মৌলবাদের হাতছানিও শুনতে হতো না। ডক্টর ইউনূসের মতন লোকেরও এই দেশে কোনো এই আজকের এই অবস্থায় দেখার মতন প্রয়োজন পড়তো না। এবং এই বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি দুই ভাগেই বিভক্ত। এখানে এখন আর যত কিছুই বলেন, টোটাল বিভক্তিটা আওয়ামী লীগ বিএনপি, এবং দুই নেত্রীকে বাংলাদেশের মানুষ 90-এর পরে আর একসাথে বাংলাদেশের কোনো জাতীয় সংকটে একমত একত্রিত হতে দেখলো না। এটাই বোধহয় বাংলাদেশের মানুষের সবচেয়ে দুর্ভাগ্য। ফলে শেষ সময়ে এসে, জীবন সায়ান্নে এসে অকে অন্যের জন্য উদ্বেগ জানানো, উৎকণ্ঠা জানানো, এটা শুধু রাজনৈতিক কিছু প্রভাব পড়তে পারে, রাজনৈতিক খোরাক হতে পারে, কিন্তু কাজের কাজ দেশের জন্য আর কতটুকু কি। নিশ্চয়ই বিএনপিও এর মধ্যে কিছু তির্যক কথা বলবে, আওয়ামী লীগের লোকজন বলবে, সোশ্যাল মিডিয়ায় এসে লেখালেখি হবে। কট্টর আওয়ামী লীগ বিএনপি, যে বলি যে লজিক্যাল না ইলজিক্যাল বা ইমোশনাল আওয়ামী লীগ বিএনপির সাপোর্টার, তারা এটাকে আবার রঙ্গরসের পাত্র করবে। এই যে শেখ হাসিনার হয়তো তার নিজের মন থেকেই হয়তো দোয়া করছেন। আর এই বয়সে সে একটা মানুষের সৃষ্টিকর্তার কাছে দোয়া চাওয়ার বিষয়টার তো ফালতু কোনো বিষয় হয় না। কিন্তু দেখবেন যে এটা নিয়েও রাজনৈতিক বাংলাদেশে, মানে দুইটা মেরুর সমর্থকদের মানসিক অবস্থাও এমন জায়গায় যে একে অন্যকে কাদা ছোড়াছুড়ি করতে ছাড়বেন না। এবং বেগম খালেদা জিয়া তার শেখ হাসিনার জন্য এবং শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে পারেন, এইটাই দেখবেন যে তাদের সমর্থকরা নিজেরা নিজেদের মতন নেয়ার মতন মেন্টাল অবস্থায় নেই। হয়তো এখন আওয়ামী লীগ বলবে যে শেখ হাসিনার উদারতা, তিনি বেগম জিয়ার জন্য দোয়া করছেন। আবার বেগম জিয়ার জন্যও হয়তো তার দলের তারা মনে করেন যে তিনি আজকে, অনেকেই বলেন যে আজকে এই সম্মানের জায়গায় থাকবেন, এটা শেখ হাসিনা কোনোদিন কল্পনা করেন না। এই প্রতিযোগিতা দেখতে দেখতেই হয়তো তাদেরকে আমাদের এই বিদায় থেকে, এই দুনিয়া থেকে বিদায় দিতে হয় কিনা, বা আমাদের তাদের আগে বিদায় নিতে হয় কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক।